সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতি তদন্ত করবে দুদক। আমলযোগ্য হলে এড়ানোর সুযোগ নেই। বেনজিরের বিদেশি সম্পদের অনুসন্ধানে চিঠি। সরকার বহু আজিজ বেনজির তৈরি করেছে অভিযোগ ফখরুলের। 2 কর্মকর্তার অপসারণই প্রমাণ করে সরকার খোঁজ রাখে বললেন কাদের। অস্ত্রের পেছনে নয়, জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ। জটখলেরই এমপি আনার হত্যার ডিএনএ টেস্টে নমুনা দিতে কলকাতা যাচ্ছে মেয়ে ডরিন। মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনার চেষ্টায় পুলিশ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আর দুদক চেয়ারম্যান বলছেন বিধি মোতাবেকই তদন্ত হবে। অভিযোগ তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। সাবরিনা মজুমদার ও মাজহারুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছেন। আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এমন অভিযোগ এনে সম্প্রতি জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তার পরিবারের কেউই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বুধবার হাইকোর্টের এক আইনজীবী আজিজ আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া জেনারেল আজিজের কারণে আন্তর্জাতিক মহলে দেশের এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই জনস্বার্থে তার সম্পদের অনুসন্ধান করা উচিত। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কী ধরনের ক্ষমতার অপব্যবহার করছিল, কী ধরনের দুর্নীতি করেছিল, এর কারণে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমনকি দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা চিঠি প্রদান করি। আর দুদক চেয়ারম্যান বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হবে। তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকের তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিতর্ক কিছু না। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পরিচালনা করা হয়, সেটাও করা হবে। অবসরে যাওয়ার আগে জেনারেল আজিজ জুন 2018 থেকে জুন 2021 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিজিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে দুদক চেয়ারম্যান বলেছেন অভিযোগ আমলযোগ্য হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আইনজীবী যে অভিযোগটা করেছে সেটা কি আমলযোগ্য? আসলে উনি যে অভিযোগটি করেছেন আইনজীবী সালাউদ্দিন সাহেব, সেই অভিযোগটি দুর্নীতি দমন কমিশন সাধারণত যেসব অভিযোগ আমলে নাই, আমার কাছে মনে হয়েছে এই অভিযোগের মধ্যে ওই রকম বিস্তারিত কিছু নেই। এখানে তিনি 2টি জিনিস উল্লেখ করেছেন। একটি হচ্ছে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে যে সংবাদ প্রচার হয়েছে যুক্তরাষ্ট্রে যখন তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তার উপরে, সেই বিষয়টি, সেই নিউজটি তিনি তুলে ধরেছেন। এখন এই শুধু এটি দেখে আমার মনে হয় যে এটি আমলযোগ্য না। তাদের একটি অভিযোগ আমলে নিতে হলে 70 থেকে 80 নম্বর পেতে হয়। এটা একটা সিস্টেম আছে, 100 নম্বর থাকে। সেই 100 নম্বরের মধ্যে যিনি অভিযোগ করবেন তিনি যদি নিজের পরিচয় দেন, সেক্ষেত্রে একটি নাম্বার থাকে। তারপরে তার বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, যদি বলে তার ঢাকা শহর 10টি বাড়ি আছে, ওই 10টি বাড়ির স্পেসিফিক ঠিকানা দিতে হবে, তখন তার উপরে একটা নাম্বারিং আছে। সব মিলিয়ে এই অভিযোগ, এটা তারা আমার কাছে মনে হচ্ছে আমলযোগ্য না, ওইভাবে তৈরি করতে পারেন না তিনি। এখন তারপরেও এটি দুদকের জন্য একটি সুযোগ। তারা যেহেতু স্বাধীন সংস্থা, স্বাধীনভাবে কাজ করে, তারা যদি এটিকে সামনে রেখে, তাদের নিজস্ব বাহিনী আছে, সেটি তাদের গোয়েন্দা সংস্থা আছে, সেই গোয়েন্দা সংস্থাকে তাকে কাজে লাগাতে পারে। তারা কাজে লাগিয়ে এটি আমল নেওয়ার মতো কিনা সেটি তারা খতিয়ে দেখতে পারে। আর এর বাইরে আসলে আরেকটি চাপও আছে। সাধারণত এর আগে আপনার যে ব্যারিস্টার সুমন, তিনি এরকম বড় বড় কিছু ভিআইপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন। সেই অভিযোগগুলো তারা প্রথম দিকে অনুসন্ধানে যায়নি। পরবর্তীতে সুমন সাহেব যখন হাইকোর্টে গেলেন, গিয়ে তার এই বিষয়টি তুলে ধরেছেন, তখন হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরে আবার তারা অনুসন্ধান করেছে। এরকম একটি সমস্যা তারা পড়েছে। পরবর্তীতে প্রশ্ন উঠেছে, তাহলে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগটি আগে কেন আমলে নিল না, হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরে নিল কেন?
তো যেহেতু এরকম একটি প্রশ্নের সম্মুখীন আছে তারা, যেহেতু উনিও একজন আইনজীবী, এই বিষয়টা নিয়ে আসছেন, সালাউদ্দিন সাহেব অভিযোগটি নিয়ে এসেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টা নিয়ে নানান ধরনের আলোচনা আছে, সেই দিক বিবেচনা করে তারা এটি শুরু করতে পারে। কিন্তু স্পেসিফিক আমি যে অভিযোগটি দেখেছি, এখানে 2 পাতার অভিযোগ, আমি এখানে পড়ে দেখলাম, আসলে এই অভিযোগ ধরেই কিন্তু অনুসন্ধানে যাওয়ার মতো কোনো সুযোগ আমার কাছে আমরা যদি বিগত সময়ে দেখি যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে কারো অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্তে নামছে, কিন্তু স্বপ্রণোদিত হয়ে দুদক কেন উদ্যোগ নিচ্ছে না? সেটির কারণ হচ্ছে আমার কাছে যেটি মনে হয়, আসলে এখন যে এই কয়েকদিনে যে বড় বড় অভিযুক্তরা যাদের বিরুদ্ধে আসছে, এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন এবং জেনারেল আজিজ সাহেবও তাই। এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে বা তদন্তে যাওয়ার জন্য যেই রকম আমাদের দেশের প্রেক্ষিতে যেরকম পরিস্থিতি থাকা দরকার, যেরকম মেরুদণ্ড থাকা দরকার, সেটি আমার মনে হয় যে এই সংস্থার এখনও ওই জায়গায় যেতে পারে নাই। না যাওয়ার কারণটা হচ্ছে আসলে আমাদের দেশের যে রাজনৈতিক যে পরিবেশ, সেটিও তো অস্বীকার করার সুযোগ নেই। এই সমস্ত ব্যক্তিদের হুটহাট করে আইনের আওতায় নিয়ে আসলে অন্য জায়গায় এর নেগেটিভ প্রভাব পড়তে পারে অন্য কর্মকর্তাদের উপরে। হয়তো এইসব বিবেচনায় তারা এইভাবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেয় না। যখন সব দিক মিলিয়ে একটা জিনিস সামনে চলে আসে, তখন দেখি যে না, সংস্থা মনে করে এবার তাদের জন্য একটু সহজ হয়ে যায়। তখন তাদের কোনো না কোনোভাবে পিছন থেকে যারা প্রভাবিত করার চেষ্টা করে, সেই সুযোগটি নষ্ট হয়ে যায়। তখন তারা এটি সামনে নিয়ে আসে যে এটি একটি আলোচিত বিষয়, এই বিষয়টি যদি আমরা অনুসন্ধান না করি, তদন্ত না করি, তাহলে আমাদের সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। এই সুযোগটি তারা মূলত কাজে লাগায়। আমার কাছে সেই কারণেই মনে হয় যে তারা যখন চায় যে, এর আগে আপনি যেটি বললেন যে কেন একজনের নিয়ে আসে না, নানান সীমাবদ্ধতার কারণেই তারা নিয়ে আসতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মহিউদ্দিন আহমেদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদ আছে কিনা সে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে চিঠি দেওয়া হয়েছে। সংস্থার আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, সাবেক আইজিপির বিষয়ে এসব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। এখন পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। দুদক বলছে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির পরিবারের সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে তারা। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে তারা কিছু তথ্য পেয়েছে। সম্পদ আছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে BFIU কে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে। সাবেক আইজিপির অবৈধ সম্পদের খোঁজ পাওয়া মাত্র তার জব্দে দুদক পদক্ষেপ নেবে বলেও জানান আইনজীবী। ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদও করবে দুদক। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে ডাকা হয়েছে। মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকার খোঁজ খবর রাখে। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি সাবেক সেনা প্রধান ও আইজিপির দুর্নীতির তদন্ত প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে। ইফতেখার রিসার্চ প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদুল হাসান। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সফল করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও অবাধ সুষ্ঠু পরিবেশে তৃতীয় ধাপে উপজেলা ভোট গ্রহণ হয়েছে। তারা ভেবেছিল যে জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উঠে গেছে। বাংলাদেশে একটি লোকও
এর মধ্যে না খেয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনাপ্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে। ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে এবং তদন্ত শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে। শেখ হাসিনার সৎসাহস আছে, সেই জন্য তিনি আজকে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এতেই প্রমাণ হয় সরকার খোঁজ খবর রাখে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে 2 জন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে, সেটিকে আপনার রিপোর্ট করেছেন। তাদের নিশ্চয় কোনো কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে, সেখানে কি রকম সেটা তো আর আমি জানি। এছাড়া আগামীকাল ঘূর্ণিঝড় কবলিত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিয়ে স্টুডিওতে আবারও যুক্ত হচ্ছেন দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে একটু বেনজিরের প্রসঙ্গে জানতে চাই যে ইতিমধ্যে আমরা জানি যে 4 দেশে বেনজিরের সম্পদ রয়েছে কিনা দুদক অনুসন্ধানে নেমেছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে দেখেন, বেনজির সাহেবের যে বিষয়টি সেটি হচ্ছে তার ইতিমধ্যে একটি দেশের সম্পদ তারা নিজেরাই বাজেয়াপ্ত করে রেখেছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তার উপরে বিদেশি তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এর বাইরে এখন যেই জায়গাগুলোতে তার সম্পদের তথ্য চেয়েছে সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন তারা মনে করেছে যে দেশের মধ্যে যেই ব্যক্তি, যে কর্মকর্তা এত সম্পদ মালিক হয়েছেন সে নিশ্চয়ই বিদেশে অনেক টাকা পাচার করেছেন, অথবা তারা কোনো না কোনোভাবে অনুসন্ধান শুরু করার পরে কোনো সরকারের অনেক সংস্থা কাজ করে এবং দুর্নীতি দমন কমিশন নিজেদেরও গোয়েন্দা সংস্থা আছে, কোনো না কোনো জায়গা থেকে তারা এরকম তথ্য পেয়েছে যে দেশের বাইরে তার সম্পদ আছে। সেটি যখন তারা বুঝতে পেরেছে, এটি এখন নিশ্চিত হওয়ার জন্য এই প্রক্রিয়াটা শুরু করেছেন। এই প্রক্রিয়াটা আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া। তারা এখন বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে, তারপরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আইন মন্ত্রণালয়ে যাবে। এখানে আমাদের অ্যাটর্নি জেনারেল তাকে ব্যবহার করতে হবে, তার একটি রোল আছে, সেটি হবে একটি দীর্ঘ প্রক্রিয়া। আর আমার মনে হয় না যে এখন অনুসন্ধান পর্যায়ে তারা যেটি চাচ্ছে এটি দেবে না। বিদেশ থেকে আসার ক্ষেত্রে আমি এর আগে দুর্নীতি দমন কমিশনের যে নিয়মগুলো দেখেছি বা এর আগে যেভাবে বিদেশ থেকে তথ্য এনেছে কয়েকটি ক্ষেত্রে, সেটি হচ্ছে আগে মামলা করতে হয়। মামলা করার পরে এই মামলার তথ্য তারা মামলা নম্বর, মামলা যে কর্মকর্তা ইনভেস্টিগেশনের জন্য তখন যখন চায় বিদেশের কাছে তারা তখন একটি সহযোগিতা পায়। সেটি কিন্তু সব দেশ না, কারণ যেই দেশ থেকে টাকাটা চলে আসবে তার নিয়ে আসবে তারা আবার মনে করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা যদি একজনের টাকা ফেরত দেয়, ওই দেশে দেখা গেল আমাদের দেশের আরও 50 জন ব্যবসায়ী অথবা সরকারি কর্মকর্তা তারা অর্থ পাচার করেছে বা অর্থ ওখানে রেখেছে, ওই জায়গায় তারা ব্যবসা করতেছে, ওই লোকগুলো সেখানে আর ব্যবসা করতে চাইবে না এবং টাকা পয়সা রাখতে চাইবে না। সেই ক্ষেত্রে সবগুলো দেশ আসলে এইভাবে তথ্য দেয়ও না এবং সম্পদ ফেরত আনার জন্য যে সুযোগ সুবিধা আইনিভাবে সহযোগিতা করা সেগুলো করে না। এখন বেনজির আহমেদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন যেটি করছে সেটি তারা চেষ্টা করছে, এটি একটি ভালো উদ্যোগ যে চেষ্টা করাটা, সেটি প্রথম থেকেই শুরু করেছে। প্রথম থেকে শুরু করার কারণে হয়তো এটা কোনো না কোনোভাবে এটির একটি সুফল আসবে। তারপরে এখন শুধু তারা তথ্য জানবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি বেনজির আহমেদ বিদেশে কোনো সম্পদ পাচার করে থাকে সেটি যদি বাংলাদেশে ফেরত আনতে হয়, সেক্ষেত্রে যেটি করতে হবে, আমাদের এখানে মামলা করলে সেই মামলা তদন্ত করে চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে সেটি বিচার হবে। যখন বিচারে রায় হবে, রায় হওয়ার পরে ওই রায়ের কপি নিয়ে তাকে ওই দেশে যেতে হবে যে আমাদের দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার রায় হয়েছে, তার এই শাস্তি হয়েছে এবং তার এই সম্পদ আমি তোমার দেশ থেকে নিয়ে যেতে চাই। এটা অনেক লম্বা প্রক্রিয়া, এটি হয়তো দেখা যাবে এমনও হতে পারে 5 বছর 10 বছর লেগে যেতে পারে। তারা শুরু করেছে, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু মহিউদ্দিন, আমরা বিভিন্ন সময় দেখি যে সাবেক হবার পরে অনেক বিষয় বের হয়ে আসে, কিন্তু তিনি তো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বাহিনীতে ছিলেন, সাবেক প্রধান ছিলেন পুলিশ বাহিনীর, তখন পদে থাকা অবস্থায় কেন তার দুর্নীতি বেরিয়ে আসলো না? এটির মূল কারণ হচ্ছে আসলে যখন একজন লোক গুরুত্বপূর্ণ পদে থাকে তখন তার তথ্যগুলো যে জায়গা থাকে
ওই জায়গা থেকে আসলে তারা ইনফরমেশনগুলো লিক করে না বা বের হওয়ার সুযোগ দেয় না। তখন সে চিন্তা করে যে উনি এখন বেনজির আহমেদ পুলিশের প্রধান, আমার এই দপ্তর থেকে যদি তার একটা নথি কোনোভাবে বেরিয়ে আসে, এটা কিন্তু অনুসন্ধান করা খুব সহজ কাজ। কারণ এনবিআর থেকে তার যদি একটি তথ্য চলে আসে, তিনি যখন খোঁজ খবর লাগাবেন যে আমার এই তথ্যটা কোন দপ্তর থেকে বের হয়েছে, ওখানে কোন কর্মকর্তা চাকরি করেন, ওই কর্মকর্তা কোনো না কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারে বা চাকরি হারাইতে পারে, চাকরি ভয় আছে, এই সমস্ত কারণে চাকরি থাকা অবস্থায় এই কাজগুলো, এই তথ্যগুলো বের হয়ে আসে না। আর ধরেন আমরা যারা গণমাধ্যম কর্মী আছে, আমরাও চেষ্টা করি, যারা আসলে যখন একটা চেয়ারে বসা থাকেন, যখন একটি দায়িত্বে থাকেন তথ্য নিয়ে আসার জন্য, আমরা অনেক চেষ্টা করিও দায়িত্বরত ব্যক্তির তথ্য আনা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যখন তিনি সরে যাওয়ার পরে যেই জায়গায় তার দুর্বলতা আছে, যেখানে তিনি অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, ওখানে কোনো না কোনোভাবে কোনো সাক্ষী থেকে যায়, তখন এই তথ্যগুলো, এই ইনফরমেশনগুলো তারা নিজ থেকেই মানুষ, আমাদের মধ্যে কিন্তু সব মানুষ যে দুর্নীতিবাজ তা না, কিছু মানুষ দেশপ্রেমিকও আছে, তারা চায় যে যারা দুর্নীতি করে তাদের বিচার হোক, তাদের আইনের আওতায় আনা হোক। তখন গিয়ে ওই মানুষগুলা ওই সুযোগটি নেয় যে এখন যেহেতু সাবেক হয়ে গেছে, অন্তত এখন তাকে যেন বিচারের আওতায় আনা যায়, সেজন্য তথ্যগুলো ওই সময় আস্তে আস্তে সব জায়গা থেকে বের হয়ে আসে। আর যখন একটা জায়গা থেকে বের হয়ে আসে, তখন সাহস হয়ে যায়, অন্য দপ্তরে আরেকজনের কাছে আসে, তখন সেও তার কাছে থাকা তথ্যটি বের হয়ে যায়। দেখবেন একজনের বিরুদ্ধে অভিযোগ উঠলে কিন্তু হুড় করে অনেকগুলো তথ্য চলে আসে, যেটা বেনজির আহমেদের ক্ষেত্রে হয়েছে। যার কারণে সাবেক হয়ে গেলে তথ্য পাওয়াটা সহজ হয়ে যায় এবং দেওয়ার জন্য মানুষ সাহস পায়। পদে থাকা অবস্থায় আসলে সাহসের অভাবে অনেক কিছু বের হয়ে আসে, আপনি সেটাই বলতে চাইছেন? সেটি। এবং তারা তখন যদি তথ্য লিক করে, আমি যেটি আগে বলেছিলাম, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ থেকে যায়। একজন আইজিপি যদি ধরেন, এই সমস্ত তথ্য বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট জায়গা থেকে লিক হয়ে আসে। এটা কিন্তু উপরে যারা বস লেভেলের লোক আছে, তারা কিন্তু তাদের তথ্য কম লিক করে অথবা বাইরে ছেড়ে দেয়। এটা হচ্ছে ছোট ছোট যারা কর্মকর্তা আছে, ওরাই নানানভাবে, তাদের মধ্যেই আমি মনে করি এখনও দেশপ্রেম, আমাদের যারা কৃষক আছে, যারা ছোট ছোট চাকরি করে, তাদের মধ্যেই দেশপ্রেমটা এখনো বেশি। তো ওই জায়গা থেকে তারা ওই সুযোগটাই কাজে লাগে শেষের দিকে এসে। তাহলে কি আমরা বলতেই পারি যে বেনজির কিংবা আজিজের শেষ কথা নয়, এদের মতো আরও রয়েছে? হ্যাঁ, এটি আপনি নিশ্চিত থাকেন, এটি একটি দৃষ্টান্ত। এর আগেও অনেক এরকম দৃষ্টান্ত আছে, আমাদের দেশের মন্ত্রীদের ক্ষেত্রেও আছে, অনেক বড় বড় জায়গার ব্যক্তি আইনের আওতায় চলে এসেছেন। তো সেই জায়গায় এর আগে আমাদের যে ডেস্টিনিতে একজন কর্মকর্তা ছিলেন, জেনারেল হারুন সাহেব মনে হয়, তাকেও কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। তিনি ডেস্টিনির সাথে যখন ছিলেন, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ এসেছিল, তিনিও কিন্তু আইনের আওতায় এসেছেন। এখন জেনারেল আজিজ বলেন, এখন পুলিশের আইজিপি বলেন, এগুলা ক্রমান্বয়ে যখন সাবেক হয়ে যাবে, যারা দায়িত্বে থাকে, আমার মনে হয় দায়িত্বে থাকা অবস্থায় তাদের আরও সচেতন হওয়া উচিত। এটি বোঝা উচিত যে একদিন তার দায়িত্ব শেষ হয়ে যাবে এবং সে যে সমস্ত দুর্নীতি করুক, অনিয়ম করুক, এগুলা কোনো না কোনোভাবেই বের হয়ে আসবে। দায়িত্বে থাকা অবস্থায় দর্শক, এতক্ষণ আলোচনা করছিলেন দেশ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। বর্তমান সরকার দেশে অসংখ্য বেনজির আজিজ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা এই দেশকে লুটপাট করে খাচ্ছে, এদের সৃষ্টির দায়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিহাসের যেখানেই আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানেই সফল বিএনপি। যারা হিংসার বশবর্তী হয়ে তাকে সালাম না করে তার সমালোচনা করে, ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ, বিত্ত, লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না দাবি করে নেতারা বলেন, বিএনপিকে ধ্বংস করে দেয়া মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেয়া। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না, আর এই দল ধ্বংস করার অর্থ হলো এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে, তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। দলের মহাসচিব বলেন, নিজেদের পরাজয় জেনেই
বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে না। একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি। আপনারা যে এত কথা বলেন, জনগণের সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন। দাবি করেন শাসক গোষ্ঠী বর্গিতে পরিণত হয়েছে। তারা দেশের সম্পদ পাচার আর লুট করছে, দুর্নীতিবাজদের লালন করছে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, প্রতিরোধ করতে ভয় উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল। এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবন মান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শও দেন সরকার প্রধান। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ রোল মডেল। জয় যাদবের রিপোর্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনতে ও মানবিক সহায়তা দিতে দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। আর এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী, আহত হয়েছেন 266 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অনুকরণীয়। যখন ওই দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে, তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলে হামলা, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু, সেখানে গণহত্যা চলছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশ এবং বিশ্বের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান প্রধানমন্ত্রীর। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসপিণ্ড আনারের দেহাবশেষ কিনা তা জানতে ডিএনএ টেস্ট করা হবে। এজন্য আনারের মেয়েকে নমুনা সংগ্রহের জন্য কলকাতায় ডেকেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান।
ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 2 সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। তবে সেটি এমপির দেহাবশেষ কিনা তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করতে হবে বলে জানান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়। তারা ফরেনসিক করবে, তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহটা কার। এমপি আনারের মেয়ে জানান ডিএনএ টেস্টের নমুনা দিতে দ্রুততম সময়ের মধ্যেই তিনি কলকাতা যাবেন। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনা করেই প্রক্রিয়া ঠিক করা হবে। বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন। এর কয়েকদিন পর আইন শৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ভোট গণনার খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে কত শতাংশ ভোট পড়েছে আর ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে? জয়ী, অসংখ্য ধন্যবাদ। দিনভর কিন্তু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ আমরা সকাল 8টা থেকে লক্ষ্য করেছি বিকাল 4টা পর্যন্ত ভোটাররা কিন্তু কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করেছেন। আপনি একটি বিষয় বলেছেন যে কত শতাংশ ভোট পড়েছে। যদি বলি যে ফুলবাড়িয়ায় 31%, ত্রিশালে 34% এবং ঈশ্বরগঞ্জে কিন্তু 37% ভোট পড়েছে। অর্থাৎ এখন চলছে গণনা। আমরা বেসরকারি তথ্য মতে যে গণনার সর্বশেষ তথ্য কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই। অর্থাৎ আমরা দেখেছি 3টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অর্থাৎ ফুলবাড়িয়াতে আনারস প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ ত্রিশাল উপজেলায় মোহাম্মদ আনোয়ার শাহাদাত, তিনি বিএনপি সমর্থিত কাপ পিরিচের প্রার্থী, তিনি কিন্তু জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছেন। এছাড়াও ঈশ্বরগঞ্জে বদরুল আলম প্রদীপ আনারস প্রতীক নিয়ে তিনি কিন্তু আওয়ামী লীগ সমর্থিত, তিনি অনেকটা এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যায় যে এই 3 জন প্রার্থী কিন্তু জয়ের দ্বার প্রান্তে কিন্তু রয়েছেন। অর্থাৎ আমি এখন রয়েছি জেলা কন্ট্রোল রুমে রয়েছে, এখান থেকে ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ এই ফলাফলের ভিত্তিতে এই 3 জন প্রার্থী কিন্তু জয়ের অনেকটাই দ্বার প্রান্তে এগিয়ে রয়েছেন। আমরা একটু যুক্ত হব নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে, একটু জানতে চাই দিনভর তো শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ ফলাফল সম্পূর্ণ করতে আসলে কতক্ষণ সময় লাগতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে আজকে 29 মে ময়মনসিংহ জেলা 3টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা 3টি হচ্ছে ফুলবাড়িয়া, ত্রিশাল এবং ঈশ্বরগঞ্জ। তো আমরা ইতিমধ্যে কন্ট্রোল রুমে ঈশ্বরগঞ্জের 102টি ভোট কেন্দ্রের মধ্যে 50টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে এবং ত্রিশাল উপজেলায় 125টি কেন্দ্রের মধ্যে 42টি কেন্দ্রের এবং ফুলবাড়িয়া উপজেলায় 125টি কেন্দ্রের মধ্যে 30টি উপজেলার ফলাফল আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুমে পাওয়া গেছে। তো এই ফলাফল পেতে আমরা আশা করতেছি আগামী 2 ঘন্টার মধ্যে হয়তো আমরা সব ফলাফল পেয়ে যাব। এবং একই সাথে আপনারা জানেন আজকের এই নির্বাচনে কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন
প্রত্যেকের সহযোগিতায় আজকের এই শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোট গ্রহণে জনগণ যাকে ভোট দিয়েছে তারাই কিন্তু সেই প্রার্থী কিন্তু বিজয়ী হবে, এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি যাতে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারে। সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং মানুষের যে রায়, জনরায়, সেই রায়ের প্রতিফলন আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং ফলাফলে তার প্রতিফলন থাকবে ইনশাল্লাহ। আপনাকে এইটুকু বলে রাখতে পারি যে আমরা আশা করতেছি আগামী 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে 3টি উপজেলার 352টি কেন্দ্রের সকল ফলাফল আমরা জেলা কন্ট্রোল রুম থেকে জানাতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। জুই, শুনছিলেন যে নির্বাচন কর্মকর্তা বলছিলেন আসলে জনরায় কিন্তু এই ফলাফলের মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হবে। অর্থাৎ আমরাও দেখেছি যে মাঠ পর্যায়ে যাদের জনপ্রিয়তা বেশি রয়েছে, অর্থাৎ যে প্রার্থীর জনপ্রিয়তা কিন্তু বেশি রয়েছে, সেই প্রার্থী ভোট গণনার দিক দিয়ে কিন্তু তারা এগিয়ে আছেন। অর্থাৎ বলা যায় যে তারাই কিন্তু বিজয়ী হবেন। এবং আমরা দেখেছি যারা বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন তাদের কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে ইতিমধ্যেই মেতে উঠেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গণনা নিয়ে সর্বশেষ তথ্য। জয়ী। ইলিয়াস আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ভোট গণনার আরো খবরাখবর নিয়ে এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সারাদিন বগুড়ার ভোটের পরিবেশ কেমন ছিল, আর জানাবেন ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে এখন? জুই, আসলে সারা দেশের ন্যায় আজকে কিন্তু বগুড়াতেও গুরুত্বপূর্ণ 3টি উপজেলা বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জে সকাল 8টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং ভোট গ্রহণ শেষে যে অধীর আগ্রহী প্রার্থীদের যে অপেক্ষা ছিল ফলাফল, সেই ফলাফল যেহেতু ব্যালট কিন্তু গণনার একটি বিষয় থাকে, ব্যালট গণনা শেষে তা যখন আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে আসে তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে তা প্রার্থীদেরকে জানানো হয়। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এখানে ইতিমধ্যে কিন্তু সদর উপজেলার চেয়ারম্যানের যে ফলাফল তা কিন্তু ঘোষণা করা হয়েছে। সেখানে বিপুল ভোটে কিন্তু বিজয়ী হয়েছে আনারস প্রতীকের প্রার্থী সুভাষিস পোদ্দার লিটন, এবং এই মাত্র ঘোষণা করা হলো ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী, বিজয়ী প্রার্থীর নাম তহমিনা আক্তার। ফুটবল প্রতীক নিয়ে কিন্তু তিনি এইবার প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করলো, এবং তার পক্ষে যে আনুষ্ঠানিক যে ফলাফল তা কিন্তু গ্রহণ করছেন নেতৃবৃন্দরা এবং প্রার্থী সহ সকলে তুলে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিয়া খাতুন। আসলে জুই, বগুড়াতে বাকি যে 2টি উপজেলা, শাহজাহানপুর উপজেলা, যে উপজেলাও কিন্তু শুরু থেকেই আলোচনায় ছিল, সেই শাহজাহানপুর উপজেলাতেও কিন্তু সদ্য সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন প্রভাষক সোহরাব হোসেন শানু, তিনি কিন্তু আবারও মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন। যদিও শিবগঞ্জ উপজেলার যে ফলাফল তা আনুষ্ঠানিকভাবে বেসরকারি যে চূড়ান্ত ফলাফল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রতিটি কেন্দ্র থেকে যে ফলাফল আমরা পেয়েছি সেই কেন্দ্রের ফলাফল অনুযায়ী সেখানে কিন্তু আনারস প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তা, তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছে এবং তিনি বিজয়ী হবেন বলে এখন পর্যন্ত পরিসংখ্যান বলছে। যে বগুড়াতে আজকে যে 3য় ধাপের যে নির্বাচন ছিল, শুরু থেকেই কিন্তু নানা প্রার্থীদের নানা অভিযোগ ছিল। আপনি জানেন যে বগুড়া সদরের পুরুষ ভাইস চেয়ারম্যান যে পদের নির্বাচন তা কিন্তু স্থগিত করা হয়েছে, এবং যে কারণে এই 3য় ধাপের যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিল তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক কেন্দ্রে কিন্তু প্রিজাইডিং কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকম ঝামেলাও আমরা দেখেছি। প্রার্থীদের অনেক অভিযোগও ছিল যে তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে দিন শেষে সুস্থভাবে কিন্তু চেষ্টা করেছে তাদের ভোটের গণনা শেষে এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে কিন্তু ফলাফল তুলে দেওয়া হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে তারা চেষ্টা করতে হবে নির্বাচনের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শেষ করে এবং সদর উপজেলা অডিটোরিয়াম থেকে নির্বাচনের ফলাফল নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বগুড়া থেকে ভোট গণনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। দেখছেন সংবাদ রাত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এর বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জুই, যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড়ের পর থেকে যে সময় যত বাড়ছে ঠিক ততই আমরা দেখতে পাচ্ছি যে উপকূলে কিন্তু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষ করে যারা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যে সমস্ত এলাকায় যে জলোচ্ছ্বাসের কারণে, সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা
আজকেও দেখতে পেয়েছি কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় অসহায় দিন কাটাচ্ছে বলা যায়। এবং আজকেও দ্বিতীয় দিনের মতো আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং চিলেকোঠা নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও কিন্তু দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং সে কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এবং ভোলার জেলা প্রশাসক যেমনটি বলছিলেন, তিনি আমাদেরকে বলছিলেন যে জেলা প্রশাসন থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে 375 মেট্রিক টন চাল এবং নগদ 18 লাখ টাকা, এর পরেও যদি বন্যা দুর্গত এলাকায় যদি ত্রাণ সামগ্রীর প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা কিন্তু দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর যে পরিমাণ সেটি আরো বাড়িয়ে দেবেন। এবং একই সাথে উপকূলে যে অবস্থা এখনো কিন্তু বিদ্যুৎ বিভ্রাট রয়েছে এবং একই সাথে ইন্টারনেট সেবাও কিন্তু সমস্যা রয়েছে, যে কারণে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। এবং আপনাকে যদি আরেকটি তথ্য একই সাথে যুক্ত চাই, এই ঘূর্ণিঝড়ের পর থেকে কিন্তু সাপের উপদ্রব কিন্তু অনেকটা বেড়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন রাসেল ভাইপার সহ বিভিন্ন বিষাক্ত সাপের উপদ্রব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই সাপের দংশনে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি একজনের মৃত্যুও কিন্তু হয়েছে এবং এটা নিয়েও কিন্তু উপকূলের মানুষ অনেকটা আতঙ্কিত। একদিকে যেমন পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন, অন্যদিকে ভাঙ্গা ঘরের ভিতর তাদের অসহায় দিন যাপন করতে হচ্ছে। এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে এ নিয়ে তারা বারবার বলছিল যে জেলা প্রশাসনের যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এটি যেন অতি দ্রুত বিতরণ করা হয় এবং যদি তাদের পূর্ণ বাসনের যদি ব্যবস্থা থেকে থাকে সেটিও যেন অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তবে জেলা প্রশাসন এমন পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানিয়েছেন তারা অতি দ্রুত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু তারা ব্যবস্থা নেবেন এবং ত্রাণ সামগ্রী যে বিতরণ কার্যক্রম সেটিও কিন্তু তারা চালিয়ে যাবেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলের সার্বিক অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইয়ের কাছে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।